এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ভাইপা কি কিছু হয়েছে নাকি? বকা দিয়েছিস? রুদ্র রুদ্রের কথার উত্তর না দিয়ে রুদ্রকে সাথে নিয়ে বেরিয়ে পড়ল ভার্সিটির উদ্দেশ্যে। শুভ্রা আর সাবিহ ক্লাস শেষ করে একটা পার্কে বসে বাদাম চিবোচ্ছে। তখনই সাবিহ পাশে থাকা এক মেয়ে তাকাতে ঠাস করে একটা বাড়ি মারলো তার মাথায়। সাবিহ মাথায় হাত বোলাতে বোলাতে বলল, দেখো শুভ্রা, পাবলিক প্লেসে অন্তত ভদ্রতা বজায় রাখো। যেখানে সেখানে এরকম ঠাস করে গালে হাত তুলবে না। আমি তোমার বয়ফ্রেন্ড হই, একটু তো সম্মান দাও। চুপ থাক ছেঁড়া, আমি তোর গুনে গুনে 6 মাসের সিনিয়র হই, বুঝছিস? তোকে শাসন করার রাইট আছে আমার। সো শাট আপ, বাচ্চা হবি। সাবিহ হতাশ চোখে তাকালো শুভ্রার দিকে। এরকম ডেঞ্জারাস মেয়েদের থেকে 10 হাত দূরে থাকতে হয়। আর সে কিনা একটা পাগল যে এমন মেয়েকে গার্লফ্রেন্ড বানিয়ে বসে আছে। না জানি কি আছে তার ভবিষ্যতের কপালে। টানা 2-3 ঘন্টা ক্লাস করে কোমর লেগে এসেছে রাতের, সাথে ক্ষুধাও লেগেছে তার। ক্লাস শেষ করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল রাত। তখনই আচমকা কেউ একজন তার বাহু ধরে টানতে টানতে নিয়ে গেল। ধাপ করে গাড়ির ভেতরে বসে দিল তাকে। আবুজের মতো তাকে রইল রাত। আচমকা কি হলো কিছুই বুঝে উঠতে পারল না সে। ঘাড় ঘুরিয়ে ড্রাইভিং সিটে তাকাতে দেখলো রুদ্ধ এসে বসেছে তার পাশে। শুভ্র মুখখানায় জমে আছে বিন্দু বিন্দু ঘাম। কড়া চোখে রাতের দিকে তাকাতে কেঁপে উঠল রাত। মনে মনে ভাবলো, এই খ্যাপা মহিষা আবার খেপেছে কেন? সে তো কিছু করেনি। তখনই রুদ্ধও কম গমে কণ্ঠে বলে উঠল, বাড়ি থেকে একা বের হয়েছো কোন সাহসে তুমি? কেন? আমি একা আসতে পারি তো। আমার প্রশ্নের উত্তর দাও আগে। একা এসেছো কেন? আর এসেই ছেলেদের সাথে কথা বলা শুরু করে দিয়েছো? এত লাফানো লাগে কেন? হ্যাঁ, তো কি করব? মুখের সাথে হাত পায়েও তালা দিয়ে বসে থাকবো নাকি? প্রতি উত্তরে রুদ্ধ আর কিছু বলল না। এই মেয়ে যা খুশি তা করুক, যার সাথে ইচ্ছে কথা বলুক, তার কি? সে কেন এই মেয়েকে নিয়ে শুধু শুধু চিন্তা করতে গেল? গাড়ি এসে বাড়ির সামনে থামতেই কোনো কথা না বলে রাত বেরিয়ে গেল গাড়ি থেকে। নিঃশব্দে ঢুকে গেল বাড়িতে। পেছন থেকে রুদ্ধ তার দিকে তাকিয়েছিল। ভাবতে লাগলো, হুট করে গতকাল রাত থেকে কি হলো মেয়েটার? এমন করছে কেন? ভাবতে ভাবতে আবার গাড়ি ঘোরালো ভার্সিটির উদ্দেশ্যে। এখনো একটা ক্লাস নেওয়া বাকি তার। ঘরে ঢুকে গোসল করতে চলে গেল রাত। তারপর নিচে নেমে দুপুরের খাবার খেয়ে নামাজ পড়ে নিল সে। তারপর জামিনা বানুর রুমে গিয়ে তার সাথে কিছুক্ষণ গল্প করলো। তারপর চলে গেল শুভ্রার কাছে। মেয়েটার সাথে তার দেখাই হচ্ছে না। অনেকক্ষণ মিলে দুজনে গল্প করতে লাগলো। ভার্সিটির ক্লাস কোনো রকমে শেষ করে রুদ্ধকে না জানিয়ে রুদ্র গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। অনেক দিন হলো সে তার পরাণ পাখির মুখখানা চেয়ে দেখেনি। কলিজা ছটফট করছে তার উপর গতকাল রাত্রে সামান্য কথা কাটাকাটি হওয়ায় কল ধরছে না মেয়েটা তার। সন্ধ্যা হয়ে গেছে। ভেবেছিল আগে দেখা করে আসবে আহর সাথে, কিন্তু মাঝপথ পর্যন্ত যেতে এই রুদ্ধের ফোন আসলো তার কাছে। বেচারা অসহায় মুখ করে তাকালো ফোনের দিকে। তার এই ভাই কোন লগ্নে জন্ম নিয়েছিল কে জানে। নিজেও রোমান্স করে না, না তাকে রোমান্স করতে দিচ্ছে। ধুর। হ্যাঁ বল ভাই। কোথায় তুই? এই তো আশেপাশে আছে, হাওয়া খেতে আসছিলাম, এখনই আসছে। তুই 2 মিনিট দাঁড়া, আমি এখনই চলে আসবো। বলেই তাড়াহুড়ো করে ফোনটা কেটে দিয়ে স্বস্তি নিঃশ্বাস ছাড়ল রুদ্র। তার এই ভাই আস্ত এক সিংহ। সে যেভাবেই যেই অ্যাঙ্গেলেই মিথ্যা বলুক না কেন, কিভাবে যেন বুঝে যায় রুদ্ধ। দেরি না করে দ্রুত ড্রাইভ করে রুদ্র গাড়ি নিয়ে ভার্সিটির সামনে আসতে রুদ্ধ গাড়িতে উঠে বসে। তারপর রুদ্রকে বলে, চল, তুই যেখানে হাওয়া খেতে গিয়েছিলি আমাকেও নিয়ে চল, হাওয়া খেয়ে আসি। কেন বাড়ি যাবে না? আচ্ছা, তোর আর ভাই ভাইয়ের মধ্যে কিছু হয়েছে বলতো? দুজনেই ডিম পাড়া মুরগির মতো ফুলে বসে আছিস কেন? রুদ্ধ রুদ্রের কথায় বিরক্ত হলো। সিটে মাথা এলিয়ে চোখ বন্ধ করে বিরক্ত কণ্ঠে বলল, চুপচাপ গাড়ি চালা। রুদ্র আর কোনো কথা বলল না, চুপচাপ গাড়ি চালাতে লাগলো। ভাই তার কোনো কারণে যে ক্ষেপে আছে তা খুব ভালোভাবেই বুঝলো, তাই আপাতত চুপ থাকায় ভালো মনে করলো সে। অন্ধকার এসেছে নীরবে ধরনের বুকে, কল্পনার রঙে রাঙানো কোনো পুরনো চিত্রকলার মতো। আকাশের গায়ে হালকা গাঢ় নীলের টান।
মেঘের আড়ালে সূর্য রশ্মির শেষ কয়েকটা সোনালি রেখা আর দেখা যাচ্ছে না। বাতাসে গন্ধ উঠছে সেকা ধানের মতো। রুদ্ধ ভার্সিটি থেকে রুদ্রের সাথে বাহিরে গিয়েছিল কিছুক্ষণ আলাদা সময় কাটানোর জন্য। দুই ভাই বাহিরে আড্ডা দিয়ে খেয়ে দিয়ে বেশ রাত করে বাড়ি ফিরেছিল। ফিরে নিজের রুমের দিকে পা বাড়ালো মায়ের সাথে কথা বলে। সারাদিনের ক্লান্তি কাঁধে নিয়ে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে তার মনে হচ্ছিল আজকের দিনটা যেন একটু দীর্ঘ হয়েছে। পায়ে হালকা ভার, চোখে অল্প ঘুমঘুর। ঘরের দরজা খুলতেই থেমে গেল তার পা। সামনের সোফায় বসে রাত, চোখ বারান্দার পর্দায়। তার মুখটা লাইটের মৃদু আলোয় ঝলমল করছে। চুলের একপাশ কানে গুজে রেখেছে। পুফি তার গায়ে হেলান দিয়ে শুয়ে আছে। থেমে থেমে চোখ বন্ধ করছে, যেন এই মুহূর্তের শান্তি ছাড়া আর কিচ্ছু চায় না। সেদিকে রুদ্ধ চুপচাপ তাকিয়ে রইল কিছুক্ষণ। ক্লান্তি কোথায় যেন মিলে গেল মুহূর্তে। রাত রুমে কারো উপস্থিতি পেতে চোখ মেলে তাকালো। রুদ্ধ সেদিক থেকে চোখ ফিরিয়ে ধীরে পা ফেলে জামা কাপড় বের করে ওয়াশরুমে চলে যায়। রুদ্ধকে দেখে রাত উঠে চলে গেল তার জন্য কফি আনতে। কফি এনে টেবিলের উপর রেখে আবার চলে গেল সে নিচে। ওয়াশরুম থেকে বের হয়ে টেবিলে এক কাপ কফি দেখে ঠোঁটে মুচকি হাসি ফুটল রুদ্ধের। ভীষণ ক্লান্ত লাগছিল তার। এই মুহূর্তে একটা কফির খুব প্রয়োজন ছিল। টাওয়াল দিয়ে মাথা মুছে হাতে কফির কাপটা তুলে নিল সে। তারপর পা বাড়ালো বারান্দায়। ইদানিং মেয়েটা তার জীবনে আসার পর থেকে এই একটা জিনিস তাকে আর বারবার চাইতে হয় না। সময় মতো তার জন্য কফি বানিয়ে নিয়ে টেবিলে রেখে যায়। বারান্দার ধূসর রেলিং ধরে বসে আছে রুদ্ধ। পায়ের নিচে বারান্দার ফ্লোরে ঠান্ডা, আর তার চারপাশে ছড়িয়ে থাকা নীরবতা এতটাই ঘন যেন শব্দ করলেই মুহূর্তটা ভেঙে যাবে। হাতের কাপে ধোঁয়া উঠছে, গাঢ় সুরভিত কফি। সেই তাপ ধীরে ধীরে তার আঙুলে ছড়িয়ে পড়ছে। প্রতি নিঃশ্বাসের সাথে তার পুরুষালী বিশাল বুকটাতে মৃদু কম্পন হচ্ছে। ঠিক তখনই হালকা বাতাসের সঙ্গে সাদা রঙ্গনার ঘ্রাণ মিশে ধাক্কা খায় তার বুকে। চোখ বন্ধ করে ঘ্রাণটা অনুভব করে সে। গলার কাছে জমে ওঠে সুরের টান। সে চুপচাপ তাকায় আকাশের দিকে, আর ঠোঁটে আনমনে ভেসে ওঠে এক সুর। তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়ার ফুল, আমি তো বসেছিলাম নিয়ে সেই গানের সুর। তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল, চলে গেছো কোথায় আমায় ফেলে বহুদূর বহুদূর। রাতের খাওয়া দাওয়া আর বাকি কাজ একে একে শাশুড়ি মায়ের সঙ্গে চুকিয়ে ঘরে এলো রাত। রাত তখন 1টা বাজে প্রায়। ঘরে ঢুকে দেখলেও রুদ্ধ পুফিকে কোলে নিয়ে বিছানায় পা টান করে আধশোয়া হয়ে ল্যাপটপের স্ক্রিনে চেয়ে আছে। লোকটা বাড়ি আজ ফিরেছে রাত 10টায়। এসে খাবারও খায়নি সে। বাইরে থেকে নাকি সে আর রুদ্র ভাই খেয়ে এসেছে। বিকেলের পর থেকে আর তার সাথে আর রুদ্ধ কোনো রকম কথা বলেনি। দরজা খোলার শব্দে একবার আর চোখে চেয়ে আবারও নিজ কাজে মন দিল রুদ্ধ। রাত নিঃশব্দে এগিয়ে গিয়ে রুদ্ধের পাশে কফির মগটা রেখে কাভার থেকে একটা জামা বের করে ওয়াশরুমের ভেতরে ঢুকলো। গোসল করতে হবে তাকে। গলার হাতে সোনার জিনিসগুলো পরার সারা শরীরে কেমন চুলকানি ধরেছে। এসব পরার অভ্যাস মোটেও নেই রাতের। গোসল করে সে টাওয়ালটা বারান্দায় মেলে ঘরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে লাগলো। রুদ্ধ চোখ বাঁকিয়ে চেয়ে রইল তার দিকে। এই মেয়ের কি হয়েছে গতকাল থেকে তা সে বুঝে উঠতে পারছে না। ভাবসাব কেমন ঠেকছে তার কাছে। এভাবে নিজ থেকে কফি এনে দিল। ঘরে এসে কোনো কাণ্ড না ঘটিয়ে চুপচাপ নিজের কাজ করে যাচ্ছে। ল্যাপটপে তাকিয়ে ভাবতে ভাবতে কফিতে শেষ চুমুকটা দিল সে। এই মুহূর্তে এই জিনিসটার ভীষণ দরকার ছিল তার। সারাদিন প্রচুর ব্যস্ত ছিল সে। ভার্সিটির বেশ কয়েকটা অনলাইন প্রজেক্ট তৈরি করার দায়ভার এসেছে তার উপর। তার সাথে এবার ফার্স্ট ইয়ারের সকলের রেজিস্ট্রেশন চেক, এর সব কাজ ও সকল দায়িত্ব তার ঘাড়ে এসেছে। ল্যাপটপের শাটার নামিয়ে কাপটা পাশে রেখে চোখ দুটো বার কয়েক ঝাপটালো সে। ঘাড়টাও কেমন যেন টনটন করছে। কোল থেকে সব নামিয়ে রেখে ঘাড়টা এদিক ওদিক ঘোরাতে চোখ আটকে গেল তার। থমকে গেল সে। গলা শুকিয়ে এলো তার। হুট করে কেমন যেন ধাক করে উঠলো বুকের ভেতরটা। আয়নার সামনে দাঁড়িয়ে একপাশে ঘাড় কাত করে চুল ঝাড়ছে রাত। সাদা শুভ্র নির্মল রঙের একটা পাতলা ফিনফিনে সালোয়ার কামিজ তার পরনে। গোসল করে আসে ভেজা চুলের পানিতে পিঠ থেকে কোমর অব্দি ভেজা। আর সেই ভেজা জামা পিঠে একদম আষ্টে পৃষ্ঠে লেগে আছে, যাতে মেয়েলি সরল কোমরের ভাঁজ একেবারে স্পষ্ট দৃশ্যমান। ধপ করে চোখ সরিয়ে নিল রুদ্ধ। মন্ত্রমুগ্ধের মতো চেয়েছিল সে এতক্ষণ। পুরুষালী নজরে রাতের শরীরের আগাগোড়া না চাইতেও পরখ করেছে সে। নিজেকে কেমন বেহায়া মনে হচ্ছে এবার তার।
এভাবে তাকানো মোটেও ঠিক হয়নি। রাত হাতে পায়ে অলিভ অয়েল মেখে চুপচাপ খাটে এসে একপাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। সে শুতে পফি গিয়ে দখল করে নিল তার বুক। রুদ্ধ আরেকবার আর চোখে চেয়ে নিল সেদিকে। মেয়েটাকে আজকে কেমন অন্যরকম লাগছে। প্রথম দিনই তার দেখা বাচ্চা মেয়েটাকে ইদানিং যুবতী হয়ে নজরে আসছে তার। সে চুপচাপ বিছানা ছেড়ে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো। এই বিয়েটার সে মানে না। হুট করে হওয়া এমন বিয়েটার কোনো মানে নেই তার কাছে। সে খুব শীঘ্রই তার রিসার্চের কাজ কমপ্লিট করতে লন্ডনে যাবে সিদ্ধান্ত নিয়েছে। তাই সম্পর্কের মায়াজালে নিজেকে জড়িয়ে ফেলার আগেই ছাড়িয়ে নিতে চায় সে। না, আর সময় নেওয়া যাবে না। একটা সিদ্ধান্তে আসা খুব দ্রুতই দরকার। এভাবে মিথ্যা সম্পর্কে জড়িয়ে রেখে সে কারো জীবন থমকে রাখতে চায় না। বিভিন্ন চিন্তাধারায় মত্ত হয়ে সিগারেটে টান ধরালো রুদ্ধ। নিকোটিনের ধোঁয়া টানা তার নিত্যদিনের অভ্যাস। রাতে ঘুমানোর আগে কিছু সময় একান্তই বিভোর থাকতে এর চেয়ে ভালো সঙ্গী আর কিছু আছে বলে মনে হয় না তার। এসব ভাবতে ভাবতে ঘরে এলো রুদ্ধ। এসে দেখে রাত আর পুফি পুরো বিছানায় হাত পা ছড়িয়ে দিয়ে আরাম করে শুয়ে আছে। বিছানার একপাশে এসে শুয়ে পড়ল সে। এক হাত এগিয়ে ল্যাম্পটা বন্ধ করে দিল। ঘড়ির কাঁটা 2টার ঘরে গিয়ে ঠেকলো কেবল। বিছানায় শুয়ে পড়তে চোখ লেগে এলো তার। আস্তে আস্তে ঘুমে বিভোর হয়ে গেল। তখনই রাত তার বুকের উপর এক হাত রেখে জড়িয়ে ধরে তাকে। আচমকা হামলায় ঘুম ছুটে গেল রুদ্ধের। রুদ্ধ সেদিকে শান্ত চোখে তাকালো, কিন্তু সরালোও না। কেন জানি ইচ্ছে হলো না তার মেয়েটাকে সরাতে। বাচ্চার মতো গুটিয়ে ঠোঁট ফুলে মিশে আছে রুদ্ধের পুরুষালী দৃঢ় বুকে। অদ্ভুতভাবে অত্যন্ত সূর্যবায় স্বভাবের হওয়া সত্ত্বেও তার আজ অস্বস্তি হলো না। মেয়েটাকে আগলে রাখতেই তার ভাল লাগছে। নিস্তব্ধ পরিবেশে ঝিঝি পোকা ডাক আর ঘড়ির কাঁটার খটখট শব্দ ছাড়াও আর একটা শব্দ খুব তীক্ষ্ণভাবে বিচ্ছে তার কানে। রাত হুট করে না ঘষে দিল তার বুকে। তারপর ঠোঁট উল্টে বুকের ভেতরে মুখ গুজে জোরে জোরে নিঃশ্বাস ছাড়তে লাগলো, যার শব্দ স্পষ্ট চড়াঘাত দিচ্ছে রুদ্ধের কর্ণকুহরে। ঘুমের ঘুরেই রাত তার বুকে বাচ্চাদের মতো মুখ ঘষে দিল আরো একবার। তড়িৎ গতিতে রুদ্ধের সারা শরীরে যেন তরঙ্গ খেলে গেল। হঠাৎ কেঁপে উঠল সে। গলা শুকিয়ে কাঠ হয়ে এলো তার। ভেতরে এক অজানা তোলপাড় শুরু হয়েছে যেন। রাত ঘুমে বুধ থাকলেও সে তো পুরোপুরি জাগ্রত এবং সজ্ঞানে আছে। পুরুষালী মনের নিঃশ্বাস প্রশ্বাস প্রচন্ড ব্যাগে আছড়ে পড়ছে। প্রচুর অস্থির করে তুলছে তাকে রাতের এমন স্পর্শগুলো। তবু রাতের দুহাতে ঝাপটে ধরা হাত সে আলগা করল না। ঘুমন্ত মেয়েটার মুখটা অদ্ভুত নিষ্পাপ লাগছে তার কাছে। নিজের অজান্তেই ঘুমন্ত রাতের ঠোঁটে আলতো করে চুমু এঁকে দিল সে। পর মুহূর্তে নিজের কাছে নিজে হতবাক হয়ে গেল সে। মুখ সরিয়ে নিল ওর সাথে সাথে। মাথা থেকে সকল চিন্তা ছেড়ে ফেলে চোখ বুজে ঘুমানোর চেষ্টা করলো সে। অপরদিকে রুদ্র তার প্রাণ পাখি আহুর বাড়ির সামনে টানা 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, অথচ মেয়েটার তার কল ধরছে না। রাত এখন 2টা বাজে। রুদ্র শেষে উপায় না পেয়ে ঢিল মারতে বাধ্য হলো সে আহুর রুমের জানালায়। আহু এতক্ষণ চুপ করে বসে থাকলেও আচমকা জানালায় ঢিল মারার শব্দে লাফিয়ে উঠল। তখনই পুনরায় রুদ্র আবার তাকে কল করলো। বিরক্ত হয়ে কল তোলার সাথে সাথে উপাস থেকে রুদ্র টেনে টেনে সুর দিয়ে বলতে লাগলো, আহু বাবু জান, আমার কলিজা ব্যাগটা কোথায়? এই চুপ! কি সুর করেছোটা কি তুমি? হ্যাঁ, এই রাতের বেলা আমার জানালায় ঢিল মেরেছো কোন সাহসে? বাবা যদি এখন ঘুম থেকে উঠে যায়, বাবা টের পেলে আমাকে ছুঁড়ে মারবে বাড়ি থেকে। হ্যাঁ, মারতে বলো। আমার কাছে তোমাকে ছুঁড়ে মারতে বলো। আমি ক্যাচ ধরতেছি। তুমি পারলে লাভ দাও তো জানলা দিয়ে, আমি ধরতেছি। কিছু কি গিলে আসছো তুমি? হ্যাঁ, মাথা গেছে পুরো? আহু জান, এমন করো না, বুকে লাগে কিন্তু। লাগুক, আমার কি? বলছি না, যেদিন সাহস হবে আমার বাপের কাছে এসে বলার যে আমাকে বিয়ে করতে চাও তুমি, সেদিন আসবা। না, কাঁপলো না, দূর হয়ে যাও, আসবা না আর। বলছো না এখনো 1 বছর পর তুমি আমাকে বিয়ে করবা, সেই 1 বছর পরে আইসো, এখন যাও। আরে আমি তো মজা করছি তোমার সাথে, তুমি বোঝো না কেন? আহু যেও না। আরে বাবা শুনো তো। ওই বাবু। আহু আর শুনল না, কল কেটে দিল মুখের উপর রুদ্রের। রুদ্র হা করে তাকিয়ে রইল ফোনের দিকে। এ কেমন নিষ্ঠুর মেয়ের প্রেমে পড়ল সে। এই মেয়ে দেখি হাসি মুখে নাচতে নাচতে তার 40 খেতে পারবে। আল্লাহ, এমন নির্দয় বউ কাউকে না দিক, এই দোয়াই করলো মনে মনে। তারপর আহুকে মেসেজ দিল সে। কান খুলে শুনে রাখো আমার শখের বেডি তোমাকে অভিশাপ দিচ্ছে। আমার 6টা আন্ডা বাচ্চা তোমার মাথার উপরে উঠে নাচবে, আর তুমি হবে আমার সেই আন্ডাগুলোর অসহায় মা।
আহু মেসেজ সেন্ড করলেও রিপ্লাই দিল না। রুদ্রের এবার বুক ব্যথা শুরু হলো। রুদ্র বেচারা বুকে ব্যথা নিয়ে কোনো মতে বাড়ি ফিরল ধুলতে ধুলতে। ভোরের নরম কোমল রোদের ছোঁয়া চোখে মুখে উপচে পড়তেই ঘুমন্ত অবস্থায় চোখ মুখ কুঁচকে এলো রাতের। বিরক্তিতে পাশ ফিরে শুতেই বিন্দু বিন্দু জলকণা ছিটকে পড়লো রাতের চোখে মুখে। প্রচন্ড বিরক্তি নিয়ে চোখ খুলতেই রাতের চোখ রসগোল্লার মতো হয়ে গেল। পরপর 3 বার পলক ঝাপটেই আবারও তাকালো। না, স্বপ্ন না, ঠিকই দেখছে সে। রুদ্ধের উন্মুক্ত উদাম বুকে লেপ্টে আছে সে। কিন্তু এই লোকের বুকে চলে গেল কখন? সে তো বালিশে শুয়েছিল। এসব ভাবতে ভাবতেই রুদ্ধের শক্ত বন্ধন থেকে নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ল সে। এই খাটাস লোকের সাহস কত বড়! তাকে চুপসারে এভাবে উদাম গায়ে জড়িয়ে ধরে ঘুমানো হচ্ছে। রাতকে এভাবে নড়তে দেখে ঘুমের মধ্যে বিরক্তিতে চোখ কুচকে ফেলে রুদ্ধ। কপালে ভাঁজ ফেলে বিরক্তি কণ্ঠে বলল, এই মেয়ে, কি সমস্যা তোমার? সবসময় এত জ্বালাও কেন? হ্যাঁ, একটু স্থির থাকা যায় না? হাত দুটো রুদ্ধের শক্তপুক্ত হাতের উপর রেখে এক ভ্রু উঁচে প্রশ্ন করলো রাত। আপনার সমস্যা কি? এভাবে ধরে রেখেছেন কেন আমাকে? হ্যাঁ, প্রশ্নের বিপরীতে উল্টো প্রশ্ন করতেই রুদ্ধের মুখে বিরক্তির ছাপ আরো গাঢ় হয়ে বলল, সকালবেলা উঠেই আমার সাথে চিল্লাপাল্লা শুরু করে দিয়েছে, আবার আমাকেই বলছো কি সমস্যা? রুদ্রের এহেনো কথায় রাতের চোখে মুখে ভীষণ বিরক্ত আর অবাকের রেশ পড়ে। সে কখন এই লোকটাকে জ্বালালো? আজব তো, এই লোকটার মাথার সমস্যা আছে নাকি? এমন বজ্জাতকে কোন দুঃখের সে জ্বালাতে যাবে? বিড়বিড়িয়ে বলল রাত। রুদ্ধ সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে বলল, ভার্সিটি নেই তোমার? আজ কয়টা ক্লাস আছে তোমার? আছে তো। ক্লাস 1টার মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে আমার। তাহলে দ্রুত উঠে ফ্রেশ হয়ে এখনই রেডি হয়ে নাও। বলে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমের দিকে পা বাড়াতে নিলে রাত বলল, আমি একাই যেতে পারবো আপনাকে দিয়ে। কি? তোমার কাছে শুনতে চেয়েছি আমার নো করার চেষ্টা ভুলেও করবে না। চুপচাপ রেডি হও, আমাকে যেন রিপিট করতে না হয়। রাতকে ধমক দিয়ে ওয়াশরুমের দরজা বন্ধ করে দিল রুদ্ধ। রাত সেদিকে কিছুক্ষণ চেয়ে অসহায় একটা মুখ করল। ভেবেছিল আজ নিজে একটু আরামে রিকশায় ঘুরে ঘুরে কিছু বই কিনতে যাবে, তা না, এখন জল্লাদটার সাথে যেতে হবে। চোখে মুখে হাজার অনিচ্ছার ছাপ ফেলে উঠে দাঁড়ালো সে বিছানা ছেড়ে। তারপর গিয়ে পুফিকে একটু আদর করে ঘুম থেকে টেনে তুলল। পুফিও আদর পেয়ে আহ্লাদে গলে পড়ল। পুফির খাবার বাটিতে ক্যাটফুড ঢেলে দিয়ে বিছানা গুছিয়ে ফেলল রাত। ততক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে রেডি হতে লাগলো। রুদ্ধ বেরিয়ে পড়তেই রাত ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। 20 মিনিটের মাথায় রেডি হয়ে নিচে এলো তারা দুজন। ডাইনিংয়ে সবাই বসা। তারা গিয়ে সবার সাথে সামান্য কথা বলে নাস্তা সেরে বেরিয়ে আসলো। গেটের বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছে রুদ্র। তারা এসে বসতে গাড়িটা স্টার্ট করে এগিয়ে নিল। আজ গাড়ি রুদ্র ড্রাইভ করছে। রুদ্ধ আর রাত তারা দুজনেই পেছনে বসেছে একসাথে। 20 মিনিটের মাথায় গাড়িটা এসে থামলো ভার্সিটি গেটে। রাত দরজা খুলে নামতে নিলে রুদ্র শাসিয়ে বলল, ক্লাস শেষে এখানে ওয়েট করবা, আমি নিয়ে যাব। আর হ্যাঁ, একদম লেট হয় না যেন। আর ভুলেও বাড়ি একা যাওয়ার চিন্তা ভাবনা মাথায় আনবে না। রাত চুপচাপ মাথা নাড়িয়ে মৌন সম্মতি দিয়ে বেরিয়ে এলো। ক্লাসে আসতে দেখলেও আজ উপমা এসেছে। মাফে এখনো আসেনি। মাফরুজ লাইব্রেরিতে গেছে। রাতের আজ মন ভালো নেই। রাতের ভাবনার মাঝেই ক্লাসে আগমন ঘটল রুদ্ধের। গটগট করে গিয়ে ডায়াসে দাঁড়িয়ে তর্জনের ইশারায় সবাইকে বসতে বলল। রুদ্ধকে আজ তাদের ক্লাস নিতে দেখে সে একটু অবাক হলো। সবাইকে বসতে বলে রুদ্ধ বলে উঠল, সামিউল স্যার আজকে থেকে কিছুদিনের জন্য তার ব্যক্তিগত কারণে ভার্সিটিতে উপস্থিত হতে পারবে না, তাই আজ থেকে তোমাদের ক্লাস আমি নেব। আজ তোমাদের সাথে আমার প্রথম ক্লাস এবং আজ থেকে নিয়মিত আমি তোমাদের ক্লাস নেব। আশা করছি সকলে গুড ম্যানার্স বজায় রেখে কোঅপারেট করবে। আর যদি কারোর মাঝপথে ক্লাস থেকে বের হয়ে যেতে ইচ্ছা করে সে এখনই বেরিয়ে যেতে পারে, কারণ ক্লাসের মাঝে আমি কাউকে বাইরে যেতে অ্যালাউ করব না। আই হোপ আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তাহলে চলো ক্লাস শুরু করা যাক। রাত মেরে গেল। উপমা এখনো হা হয়ে আছে। রাত ভাবছে শেষে কিনা এই জল্লাটার ক্লাস তার রোজ করতে হবে। এ ছিল কপালে। ছিথু, এই গরিলার মতো বন মানুষটা তো তার লাইফটাইম আর অ্যামাজন থকু সুন্দরবন বানিয়ে ছাড়বে। কপাল কুচকে রুদ্ধের দিকে তাকালো সে। রুদ্ধ এক পলক তার দিকে তাকিয়ে বোর্ডের দিকে ফিরল। রাত চারপাশে চোখ বুলিয়ে দেখলো মেয়েরা সব হা করে তাকিয়ে আছে রুদ্ধের দিকে, যেন চোখ দিয়ে গিলে খাবে তারা। রাগ হলো রাতের। ধর, স্কাই ব্লু কালারের শার্টের হাতা গুটিয়ে মার্কার হাতে নিয়ে বোর্ডে টপিকের নাম লিখছে সে। রুদ্ধের ফর্সা গায়ে রংটা অসম্ভব সুন্দর মানিয়েছে। অদ্ভুত সুন্দর লাগছে তাকে।
আনমনেই হাঁ করে চেয়ে দেখছে সে রুদ্ধকে। চোখ আটকে যায় তার রুদ্ধের ফেরা ফুলা গাঢ় উজ্জ্বল রঙের শক্তপোক্ত হাতের দিকে। ইন করা স্কাই ব্লু শার্ট আর কালো প্যান্ট পরিহিত লোকটাকে আজ একটু বেশি সুদর্শন লাগছে, যাকে দেখে মনটা গলে গেল রাতের। পাশে থাকা উপমা রাতের অবস্থা দেখে কানের কাছে এসে বলল, বান্ধবী, তোরই তো জামাই ওইটা। তুই বাড়িতে বসো তাকে এভাবে দেখতে পারবি? এমন বড়া ক্লাসের মাঝখানে চোখ দিয়ে গিলে খাস না বেচারাকে। একটু লজ্জা শরম রাখ। তোর তাকানো দেখে দুলাভাই লজ্জা পাচ্ছে দেখ। উপমার কথা শুনেও কোনো হেলদোল দেখা গেল না রাতের মধ্যে। সে হাঁ করে চেয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা তার স্যার নামক তার ব্যক্তিগত পুরুষটার দিকে। তখনই চোখ গেল রুদ্ধের এক বুকের কাছে। শার্টের 2টা বোতাম খুলে রাখা, রুদ্ধের চওড়া কাঁধ জড়িয়ে ধরে আছে শার্টটা। রাতের এখন ভীষণ ইচ্ছে হলো গিয়ে জড়িয়ে ধরতে রুদ্ধকে। ক্লাস শেষ হতেই বেরিয়ে পড়ল রাত। তখনই উপমা তার হাত ধরে হ্যাচকা টান দিয়ে নিয়ে গেল ক্যান্টিনের দিকে আইসক্রিম খেতে। আইসক্রিমের কথা শুনে রাত না করতে পারল না, সেও নাচতে নাচতে চলে গেল। আইসক্রিম খাওয়ার কথা শুনে তার মাথা থেকে বের হয়ে গেল যে রুদ্ধ তার জন্য বাহিরে অপেক্ষা করছে। আজ তার লাইব্রেরিতে বই কিনতে যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারল না ভেবে মন খারাপ হলো খুব। ভাবলো খুলনায় যখন যাবে বাড়িতে তার থাকা সব বইগুলো নিয়ে আসবে এখানে। ভাবতে ভাবতে ভার্সিটির মেইন গেট পেরিয়ে বেরোতে সামনে আদরে দাঁড়ানো কালো রঙের গাড়িটা দেখে টনক নড়ে উঠল তার ক্লাস তো শেষ হয়েছে আরও আধ ঘন্টা আগে। সে তো এতক্ষণ ক্যান্টিনে আইসক্রিম নিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। তার উপর এখন আবার আস্তে ধীরে ঢিলামি করে বেরোতে এতগুলো সময় পার হয়ে গেছে। অথচ মনেই নেই রুদ্ধ তাকে বলেছিল ক্লাস শেষে হতেই যেন চলে আসে, সে অপেক্ষা করবে। এতক্ষণে নিশ্চয়ই রেগে ম্যাগে আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে লোকটা। রাত ঢুকিল আস্তে করে। মনে মনে আয়াতুল কুরসি পড়তে পড়তে ভয় নিয়ে এগিয়ে আসলো গাড়ির সামনে। গাড়ির দরজা খুলে ব্যাক সিটে বসলো সে, কারণ রুদ্ধ পেছনে বসেছে। আর চোখে একবার চেয়ে দেখলো রুদ্ধকে, যে কিনা গাড়ির সিটে মাথা এলিয়ে চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে আছে। কোনো হাব ভাব ধরতে পারছে না রাত যে কি হলো লোকটার, এমন ফিক্সড ফেস করে আছে কেন লোকটা। এভাবে কয়েক মিনিট পার হয়ে গেল, তবু কোনো কথা বলল না সে, চুপ করে বসে থাকলো। রুদ্ধ এখনো গাড়ি স্টার্ট করেনি। রাতের এবার ভীষণ ভয় হতে লাগলো। শঙ্কিত মুখ টেনে মিনমিনে মৃদু স্বরে বলল, কি হয়েছে? এমন করে আছেন কেন? আপনার কি মাথা ব্যথা করছে খুব? রাতের কথা শেষ হতে না হতে রুদ্ধ ছোট করে উত্তর দিল, না। তাহলে? তোমাকে বলেছিলাম না ক্লাস শেষ হতেই যেন তোমাকে এখানে পাই। এতক্ষণ কোথায় ছিলে তুমি? বলেছিলাম না আমার কথার অবাধ্য হওয়ার চেষ্টা করবে না? কথা কানে যায়নি তোমার? রাতের হাতের নরম চিকন কবজিটা এমন বলিষ্ঠ হাতের চাপে ভেঙে যাবে এমন মনে হলো রাতের। কেঁপে উঠল সে, কান্না পেয়ে গেল তার। কোনো মতে কান্না চেপে উল্টে বলল সে আইসক্রিম খেতে গিয়েছিল ক্যান্টিনে। রাতের এমন উত্তরে রুদ্ধের মেজাজ 1 ডিগ্রি হাই হয়ে গেল। কবজি ছেড়ে বাহুতে ধরে বলল, তোমার সাহস কি করে হলো আমার কথা অমান্য করার? কি মনে হয় তোমার আমি কিছুই দেখি না? নীরবের সাথে কি কথা বলছিলে তুমি? কি করছিল ওর সাথে? আমি শুধু একটু কথা বলছিলাম, কারণ ভাঙা গলায় বলতে গিয়ে শেষ করতে পারল না সে। তার আগে ফুপিয়ে কেঁদে দিল রাত। রুদ্ধের আকস্মিক রাগের কারণ কিছুতেই তার বোধগম্য হচ্ছে না। এমন ব্যবহার কেন করছে লোকটা তার সাথে? রুদ্ধের বজ্র কণ্ঠের ধমকে আপদ মস্তক কেঁপে উঠল রাতের। তখন ক্যান্টিনে আইসক্রিম খেতে গিয়ে মাফির বয়ফ্রেন্ড নীরবের সাথে ঝগড়া হয়েছে শুনে সে নীরব ভাইয়ার সাথে কথা বলেছিল কিভাবে তার রাগ ভাঙাবে। তখনই হয়তো রুদ্ধ দেখেছে আর তার জন্য এমন করছে। কিন্তু রাত এখন রুদ্ধকে পুরোটা কি করে বোঝাবে? ভয়ে আর হাতে লাগা চাপে কেঁদে উঠল সে। রাতের এমন ভয়ার্ত চেহারা দেখে রুদ্ধ রাতের বাহু ছেড়ে পুনরায় আবার সিটে মাথা এলিয়ে দিল। রাত ঘন ঘন নিঃশ্বাস ছেড়ে জানালার বাহিরে দেখছে। রুদ্ধের এত রাগ হওয়ার কারণ ভাবতে লাগলো সে। নীরবের সাথে ওভাবে দেখেছে বলে। আর যদি তাই হয় তাহলে এতটা কেন রাখলো লোকটা? বউ বলে তো পরিচয় দেয় না। সে কার সাথে কথা বলো তাতে ওনার কি? তখনই রুদ্র এসে গাড়ির ভেতরে উঠে বসলো। গাড়ির ভেতরে থামথমে পরিবেশ দেখে কপাল কুঁচকে এলো তার। কিছু জিজ্ঞেস করতে গিয়ে রুদ্ধের রাগে চোখ মুখ লাল হতে দেখে কিছু জিজ্ঞেস করলো না।
রাতকে মন খারাপ করে থাকতে দেখে তার হাতে থাকা একটা আইসক্রিম রাতের দিকে এগিয়ে দিল। রাত তখন ঠোঁট উল্টিয়ে জানলার দিকে তাকিয়েছিল। আইসক্রিম পেয়ে মুখে মুচকে হাসি ফুটল তার। পরক্ষণে মিষ্টি হেসে রুদ্রকে ধন্যবাদ জানিয়ে আইসক্রিমটা খেতে থাকলো সে। সেদিকে রুদ্র হা করে তাকিয়ে থাকলো। একটু আগে নাক ফুলিয়ে কাঁদছিল মেয়েটা, আর এখন কিনা হাসছে। সে কিছুতেই বুঝে উঠতে পারে না এই মেয়েটাকে। 20 থেকে 25 মিনিটের মাথায় গাড়ি এসে থামলো বাড়ির সামনে। গাড়ি থামতেই রাত গাড়ি থেকে নেমে দৌড়ে চলে আসলো ভেতরে। রাতকে এভাবে নেমে চলে যেতে দেখে রুদ্র তাকলো তার দিকে। পরে রুদ্রকে গাড়িটা গ্যারেজে রেখে আসতে বলে তার কাগজপত্র এবং ব্যাগ নিয়ে সেও পা বাড়ালো বাড়ির ভেতরে। বাড়িতে এসে কোনো দিকে না তাকিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল রাত। রুদ্র তার পেছন পেছন ঘরে ঢুকে খাটের উপর ব্যাগটা ধপ করে রাখলো। শার্টের উপরের বোতামগুলো খুলতে খুলতে এসিড পাওয়ার বাড়ালো। কাজের প্রেশারে বেশ ক্লান্ত সে। তার উপর তখন ওভাবে হাইপার হয়েও আউট অফ মাইন্ড হয়ে গেছিল। পরে নিজেরই মনে হয়েছে যে মেয়েটার উপর ওভাবে চেঁচানো উচিত হয়নি। ও যার খুশি তার সাথে গল্প করুক, ঢলে পড়ুক, তার কি? সে তো আর তাকে বউ মেনে বসেনি। কিন্তু পরক্ষণে আবার মনে হলো বউ মানে না তো কি হয়েছে, বউ তো, রাতকে তো সে বিয়ে করেছে। উফ, মেজাজটা আবারও বিগড়ে গেল তার। নিজের উপরে বিরক্ত সে। ইদানিং নিজের সাথে কি হয় সে নিজেই বুঝে উঠতে পারে না। শার্টের বোতামগুলো খুলতে খুলতে টাওয়েলটা হাতে নিতেই বারান্দার সামনে কৃষ্ণচূড়া গাছটার দিকে তাকালো সে। পুফি তাদের দুজনকে রুমে ঢুকতে দেখে লাফাতে লাফাতে সে রুমে এসেছে। রুদ্রের সাথে সাথে সেও বারান্দায় গেল তার পাপার মনোযোগ পেতে। কিন্তু রুদ্রের সেদিকে খেয়াল নেই। সে তো ব্যস্ত অন্য কিছু চিন্তা করতে। ভাবছে মেয়েটাকে সরি বলা উচিত। এভাবেও মেয়েটার উপর চেঁচানো ঠিক হয়নি তার। তখনই ওয়াশরুম থেকে গোসল করে বেরিয়ে গেল রাত। সেদিকে তাকিয়ে রাতকে কিছু বলতে যাবে তার আগে রুম থেকে বের হয়ে চলে গেল। রাতকে চলে যেতে দেখে ফুস করে নিঃশ্বাস ছাড়লো রুদ্ধ। ভাবলো সে কেন সরি বলতে যাবে মেয়েটাকে। সে চলে গেল ওয়াশরুমে ফ্রেশ হতে। কিন্তু কিছু একটা ভেবে আবার বেরিয়ে গেল ওয়াশরুম থেকে। হুট করে তার বুকটা চরম ভাবে কেঁপে উঠল। তখন ওভাবে বকার জন্য কি মেয়েটা খুব রাগ করেছে তার উপর? হাতের টাওয়ালটা ফেলে এক ছুটে বেরিয়ে এলো ঘর থেকে। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নেমে ডাইনিং টেবিলের দিকে ছুটল। এগিয়ে এসে রাতের হাত ধরে গট গট করে আবার রুমের ভেতর দিকে পা বাড়ালো। কোনো দিকে না থেমে টেনে নিজের ঘরে এনে খাটের উপর থাপ করে বসে দিল। তারপর কোমরে হাত দিয়ে ভাবতে থাকলো কিভাবে সরি বলা যায়। কারণ জীবনে আজ পর্যন্ত কাউকে সরি বলেনি সে। বলবে কিভাবে? সরি বলার মতো সেরকম পরিস্থিতি কখনো তৈরি হয়নি তার জীবনে। রোদের সাথে দৌড়ে আসতে আসতে হাঁপে উঠেছে রাত। বসে বসে রাত হাঁপাচ্ছে রীতিমতো। ছোট্ট ছোট্ট দুইটা পা দিয়ে এরকম বড় বড় পা ফেলে কি আসতে পারে সে? যেভাবে ধরে টেনে আনলো রাত তাল সামলাতে না পেরে রীতিমতো দৌড়েছে। বসে জোরে জোরে দম ছেড়ে নিজেকে ধাতস্থ করে তাকালো তার সামনে দাঁড়িয়ে থাকা লম্বা চওড়া শরীরের লোকটার দিকে, যে আপাতত ট্রেডমিল ছাড়াই ফিক্সড ওয়াক করে চলেছে। বিরক্তিতে রাতের কপালে অসংখ্য ভাঁজ পড়ে আসে। এই লোকটা কি পাগল হয়ে গেল নাকি? এক তো তখন ওভাবে গাড়িতে বসে ধমকালো, তারপর ডাইনিং টেবিলের সামনে থেকে ওভাবে টেনে নিয়ে আসলো রুমে, আর এখন আবার পাগলের মতো পায়চারি করছে। রাতের এই মুহূর্তে ভীষণ ইচ্ছে হলো রুদ্ধকে দুটো শক্ত কথা শুনিয়ে দিতে, কিন্তু তারপরে তার নিজের অবস্থার কথা চিন্তা করে চুপ করেই থাকলো। সে রুদ্ধের দিকে তাকালো। রুদ্ধ এখন প্রচন্ড অস্থির হয়ে আছে। হঠাৎই রুদ্ধ তেড়ে আসলো তার দিকে। রুদ্ধ আর নিজেকে সামলাতে পারল না। আচমকা এক অভাবনীয় কাণ্ড করে বসলো। আস্তে ধীরে ঠোঁট এগিয়ে নিল রাতের দিকে। শক্ত এক চুমু বসালো রাতের কপালে। বেশ অনেকটা সময় নিয়ে সঙ্গে সঙ্গে কেঁপে উঠল রাত। মুহূর্তে রাতের পুরো শরীর পুরোপুরি ঠান্ডা হয়ে গেল। রাত নড়তে ভুলে গেল যেন। রুদ্ধ যে মানুষটা ঠিক মতো তার সাথে কথা বলে না, সে এমন একটি কাজ করবে তা কসমিন কালেও ভাবেনি সে। তাদের দুজনের মধ্যে প্রেম ভালোবাসা নামক অনুভূতি কিংবা স্বামী স্ত্রীর মধ্যে থাকা সম্পর্কে কোনো কিছু গড়ে ওঠেনি। স্বাভাবিক সম্পর্কটুকু পর্যন্ত নেই। নেহাতি এক বাড়িতে থেকে যতটুকু কথা বলা বা কাজ করার দরকার ততটুকুই দায়িত্ব হিসেবে পালন করে দুজন। অধিকার বোধবিহীন রুদ্ধের এমন আচরণ তার কাছে বড্ড অস্বাভাবিক ঠেকল। কিন্তু এই ব্যাপারটাকে ঠিক কি বলে আখ্যায়িত করবে ও বুঝে উঠতে পারছে না। এদিকে রুদ্ধের ঠোঁট তখনও রাতের কপালে ছোঁয়ানো। অন্যরকম এক ঘুর পেয়ে বসেছে রাতকে। মনে হচ্ছে সময়টা এখানেই থমকে যাক, তাহলে নীল সবুজ রঙের এই গ্রহে এক অন্যতম সুখ থেকে তাকে কেউ বঞ্চিত করতে পারত না। রাত আনমনে ভাবলো
এই যে ছোট্ট একটা চুমুতে ওর এত ভালো লাগছে, সেই অনুভূতিটা কি আবার ফিরে আসবে? যখন রুদ্ধের হুঁশ আসলো যে সে কি করেছে, সঙ্গে সঙ্গে সরে আসলো রাতের কাছ থেকে। আশ্চর্য, কি করছিল কি সেটা? সে কিভাবে পারলো এমন একটা কাজ করতে? ফুস করে নিঃশ্বাস ছাড়লো রুদ্ধ। সে এই মেয়েকে সরি বলতে এসে কি করে ফেললো? এমন কাজের জন্য নিজেরই অস্বস্তি লাগছে এখন। মুখ ফুটে সরি বলতে যাবে তখনই আবার কেউ যেন তার মুখে আঠা লাগিয়ে দিল। এমন মনে হলো রুদ্ধের। না কোনোভাবে মুখ থেকে সরি শব্দটা বের করতে পারলো না সে। এই মেয়েটা দিন দিন তাকে পাগল বানিয়ে ছাড়বে। এই মেয়ে তার জীবনে আসার পর থেকে সে এমন এমন আচরণ করছে যা সে কখনোই করেনি, যা একেবারে তার ব্যক্তিত্বের সাথে যায় না। বিরক্ত হয়ে হেসে তেরে এসে বলল, কি করেছো কি তুমি আমাকে? হ্যাঁ, তোমার জন্য আমি কোনোদিন পাগল হয়ে যাব? নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।